আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে পড়তেছো, বর্তমানে তোমাদের শিল্প সংস্কৃতির বই থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ পড়া দিচ্ছি। তোমরা এই পড়াগুলো কালেকশন করে নিও, তোমাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে কালেকশন করে নিও। তো চলে আছি মূল পড়ার দিকে। শিল্পকলা, কল্পনা ও বাস্তবের মেলবন্ধন হলো শিল্প। যদি প্রশ্ন আসে শিল্প কি বা শিল্প কাকে বলে, তোমরা এই উত্তরটা লিখবে। আমি আবারও বলছি, কল্পনা ও বাস্তবের মেল বন্ধন হলো শিল্প। তাহলে শিল্পের সংজ্ঞাটা গেল। এই শিল্প বিভিন্ন রূপে কলার মাধ্যমে প্রকাশ পায়। কি মাধ্যমে প্রকাশ পায়? শিল্পকলা কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়, যেমন ছবি আঁকার মাধ্যমে, ভাস্কর্য আঁকার মাধ্যমে, মৃৎশিল্প, নৃত্য, থিয়েটার, সঙ্গীত, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি। এখানে এই মাধ্যমগুলো হলো কলা, তাই একসাথে এগুলোকে শিল্পকলা বলা হয়। অর্থাৎ শিল্পকলা হলো মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যম। এর মাধ্যমে মানুষ তাদের অনুভূতি, চিন্তা ভাবনা এবং ধারণাগুলোকে অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। এই যে তোমরা চিত্র দেখতেছো, এই চিত্র এগুলো হলো মৃৎশিল্প। ছোটোবেলায় প্রায় সবাই কিন্তু পুতুল খেলা খেলছে, তো এগুলো তাদের অনুভূতি প্রকাশের মাধ্যম ছিল। এখন আমরা পরিবেশ সম্পর্কে জানব। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে গঠিত হয় পরিবেশ। পরিবেশে রয়েছে নানা ধরনের উপাদান। পরিবেশের এই উপাদানগুলোর ভিত্তিতে পরিবেশকে দুই ভাগে ভাগ করা হয় বা যায়: প্রাকৃতিক পরিবেশ, অপরদিকে সামাজিক পরিবেশ। আমাদের চারপাশের প্রকৃতি নিয়ে গঠিত হয় প্রাকৃতিক পরিবেশ: গাছপালা, পাখি, নদী, পাহাড়, ঘাস ইত্যাদি। সামাজিক পরিবেশ, আমাদের চারপাশে যে মানুষজন রয়েছে তাই নিয়ে গঠিত পরিবেশকে বলা হয় সামাজিক পরিবেশ। তোমরা এর আরেকটা সংজ্ঞা শিখতে পারো, সেটা হলো মানুষের তৈরি পরিবেশ সামাজিক পরিবেশ বলে। সংস্কৃতি, আমাদের সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনযাপন, ঘরবাড়ি, আচার আচরণ, ভাষা, খাবার, শিল্পকলা, সাহিত্য ও ঐতিহ্য ইত্যাদি নিয়ে তৈরি হয় একটি দেশের সংস্কৃতি। মানুষের পোশাক পরিচ্ছদ, ধর্মীয় বিশ্বাস, ধর্মীয় উৎসব, রীতিনীতি ইত্যাদিও সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতির মাধ্যমে সমাজে বসবাসকারী মানুষের সম্পূর্ণ জীবন প্রণালীর পূর্ণ চিত্র পাওয়া যায়। সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো বস্তুগত সংস্কৃতি, মানুষের দৈনন্দিন জীবনের জন্য ব্যবহৃত বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, তৈজসপত্র, হাতিয়ার ইত্যাদি। তাহলে বস্তুগত সংস্কৃতি হলো মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য ব্যবহৃত বস্তুগত উপাদান। এরপর দেখো গ্রামীণ সংস্কৃতি। গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে। কৃষি, মৎস্য চাষ, নৌকা চালানো ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। মূলত গ্রামীণ সংস্কৃতিই বাংলাদেশের সংস্কৃতির প্রতিচ্ছবি। গ্রামীণ সংস্কৃতি, গ্রামের মানুষের দৈনন্দিন জীবন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। শহরের সংস্কৃতি বা নগর সংস্কৃতি, শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন ইত্যাদি গড়ে তুলেছে নগর সংস্কৃতি। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, প্রচুর কলের গাড়ি ইত্যাদি। বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা। শহরের নারী পুরুষের পোশাক, জীবনাচার, চিন্তাভাবনা ইত্যাদি গ্রাম থেকে ভিন্ন হয়। কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি, ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে বোঝায় একটি সামাজিক গোষ্ঠী যার সাধারণ জাতীয় অথবা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। বিভিন্ন ভৌগোলিক পরিবেশে এদের দেখা যায়। ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে বোঝায় এমন এক জনসমষ্টি যারা মোটামুটিভাবে একটি অঞ্চলে বসবাস করে, যাদের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে, সাংস্কৃতিক ঐক্য রয়েছে, এবং যারা অনুরূপ ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে নিজেদের পৃথক মনে করে। চাকমা, মারমা, খাসিয়া, রাখাইন, সাঁওতাল, ত্রিপুরা, মণিপুরী ইত্যাদি ক্ষুদ্র উপজাতি বাংলাদেশে রয়েছে। এদের উৎসব, আচার অনুষ্ঠান,
খাবার, পোশাক, ঘরবাড়ি, সংস্কৃতি সব কিছুতেই নিজস্ব পরিচিতি আছে। আর তাদের এই সংস্কৃতিকেই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বলা হয়। এখন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানব। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ সব বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটা দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সুপরিচিত। 1952 সালের এ দিনে বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ গুলিবর্ষণ করে। এতে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। এজন্য দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়েছে। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ ঘোষণা দেয় প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। তবে 1952 সালের পর থেকে প্রতি বছর এ দিনটি জাতীয় শহীদ দিবস হিসেবে উদযাপিত হয়। এরপর জাতীয় শোক দিবস। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু হয় 1975 সালের 15 আগস্ট। এই জন্য এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় শিশু দিবস। 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এই জন্য এই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে বা পালন করা হয়। প্রতি বছর সারা দেশে শিশুদের নিয়ে নানা আয়োজনে পালন করা হয় এই দিবসটি। শহীদ বুদ্ধিজীবী দিবস। 14 ডিসেম্বর দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সময়কালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের প্রায় সকল প্রথম শ্রেণীর বুদ্ধিজীবীকে হত্যা করে। বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের নির্যাতনের পর হত্যা করে। এ কাজে বাংলাদেশিদের মধ্যে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সদস্যরা এই পাকিস্তানি সেনাদেরকে সাহায্য করেছিল। বিজয় দিবস। বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর 16 ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। 1972 সালের 22 জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করার ঘোষণা দেওয়া হয় এবং সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। 9 মাস মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হয়। এ উপলক্ষে প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ গাম্ভীর্য এবং বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয়। 16 ডিসেম্বর ভোরে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে, অর্থাৎ 31টি গুলি ফুটানো হয়। জাতীয় প্যারেড স্কোয়ারে আন্তর্জাতিক সম্মিলিত সামরিক কুচকাওয়াজে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা যোগ দেন। কুচকাওয়াজের অংশ হিসেবে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী। এই কুচকাওয়াজ দেখার জন্য প্রচুর সংখ্যক মানুষ জড়ো হয়। এখন আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে জানব। 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1972 হতে প্রতি বছর এই তারিখে উদযাপিত হয় এই দিবস। যাই হোক, 16 ডিসেম্বর আমাদের প্রকৃত বিজয় অর্জন হয়, এই জন্য এটা আমাদের বিজয় দিবস। আর 26শে মার্চে ঘোষণা করা হয় বলে এটাকে স্বাধীনতা দিবস বলা হয়। বন্ধুরা, এরপরে দেখো আরও অনেক পড়া রয়েছে এখানে। প্রতিবেদন সম্পর্কে। প্রতিবেদন শব্দের অর্থ সমাচার, বিবৃতি বা বিবরণী। কোনো নির্দিষ্ট বিষয় বা বিশেষ ঘটনা সম্পর্কে তথ্য অনুসন্ধানের পর সে বিষয় বা ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা বিষয় বা বিবরণীকে প্রতিবেদন বলে। যিনি প্রতিবেদন প্রস্তুত করেন তাকে বলা হয় প্রতিবেদক। অ্যাসাইনমেন্ট মূলত একটি গবেষণাপত্র বা কার্যপত্র। কোনো নির্দিষ্ট বিষয়ের উপর যুক্তি নির্ভর বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে ফলাফল উপস্থাপন হলো অ্যাসাইনমেন্ট। কোনো বিষয়ে সুনির্দিষ্ট জ্ঞান অর্জনের পর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট লেখাপড়া করার একটি অংশ। এটি বাড়িতে বসে করা হয় বলে একে অনেকটা বাড়ির কাজের মতোই বলা হয়। শিক্ষকরা শিক্ষার্থীদের যে কোনো বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট দেন এবং শিক্ষার্থীদের তা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য বলা হয় এবং শেষ করলে তারা সেটা জমা নেয়। অ্যাসাইনমেন্ট লেখার পদ্ধতি রয়েছে
তো বন্ধুরা এই সমস্ত সম্পর্কে ভালোভাবে জেনে নেবে। নবান্ন সম্পর্কে জানবে। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী ধানের বা পিঠার উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যেসব আচার অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন বা নব অন্ন। নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত বাংলা অগ্রহায়ণ মাসে অর্থাৎ হেমন্তকালে আমন ধান পাকার পর এই উৎসব পালিত হয়। যাই হোক বন্ধুরা, তোমরা প্রত্যেকেই এই শিল্প সংস্কৃতি সাবজেক্টটা ভালোভাবে পড়বে। এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো এইখানেই আমার ক্লাসটা শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আসলে প্রয়োজনীয় সময়ের অভাবে এই সাবজেক্টগুলোর ক্লাস তৈরি করা হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই এই সাবজেক্টটা ভালোভাবে পড়ে নেবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে। আল্লাহ হাফেজ।